ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চতুর্থ চ্যাপ্টার ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি। তো এখানে দেখো শিক্ষার্থীরা, ইতিপূর্বে কিন্তু আমি 86 পেজ পর্যন্ত ক্লাস আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। তো যে সকল বন্ধুরা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেখে আসতে পারো। সবগুলো ভিডিও পর্যায়ক্রমে দেওয়া আছে, পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে দেখো কি দিয়েছে, শান্তার 1 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত পেল, এখানে লেখো। তো এখানে আমাদেরকে লিখতে হবে। তারপর দেখো আবার শান্তার 1 বছরের সরল মুনাফা কত ছিল, এখানে লেখো। তো এখানে লেখার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই এই যে এর পূর্বের ভিডিওটা দেখে আসতে হবে। যেমন এই যে এই জায়গাতে দেখো, এই জায়গা থেকে যদি আমরা না দেখে আসি তাহলে কিন্তু আমরা এই যে এই ছকটা পূরণ করতে পারবো না, তাই না? এই ছকটা তখন আমাদের পূরণ করতে অসুবিধা হবে, কারণ তখন তো আমরা জানি না। তো যে সকল বন্ধুরা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে যে ওই ভিডিওটা দেখে আসবে, তাহলে এই ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো আমরা প্রথমে কি লিখব, 92.44 টাকা, তারপরেটা 91 টাকা, অর্থাৎ এখানে লিখব। দাঁড়াও দেখাই দিই তোমাদেরকে। এই যে এটা আমাদেরকে লিখতে হবে যে শান্তা 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফা পেল 92.44 টাকা, আর আবার শান্তা 1 বছরের সরল মুনাফা ছিল 91 টাকা। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, সুতরাং কোন ধরনের পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পেতে পারে এবং কেন জোড়ায় আলোচনা করে লেখো। অর্থাৎ কি বলেছে, সুতরাং কোন ধরনের পদ্ধতিতে শান্তা অধিক মুনাফা পেতে পারে এবং কেন জোড়ায় আলোচনা করে লেখো। তো এখানে এই যে এই ছকটাতে আমাদেরকে লিখতে হবে। তো এই লেখাটা যেহেতু অনেক বড়, যার কারণে আমি ছকে পূরণ করে দিইনি। তো তোমরা ছকে পূরণ করতে পারো বা আমার মতোই খাতায় লিখতে পারো। দেখো এইভাবে লিখতে হবে। আমি তোমাদের জন্য একটা নমুনা উত্তর রেখেছি। এই যে ওই ছকটাতে লিখতে হবে, সরল মুনাফা শুধুমাত্র প্রারম্ভিক মূলধনের ওপর মুনাফা দেয়, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছর জমাকৃত টাকার ওপর যে মুনাফা আসে তার সাথে আসল যোগ হয়ে সেই টাকার ওপর মুনাফা দেওয়া হয়, তাই চক্রবৃদ্ধি মুনাফা অধিক মুনাফা পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কথাগুলো ওই ছকটাতে লিখলেই হয়ে যাবে। তো তারপরে দেখো এখানে কি বলেছে, ক্ষুদ্র ব্যবসায় লাভ ক্ষতি। তো ক্ষুদ্র সঞ্চয় কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করে আয় করা যায়। ব্যবসায়ের আয় যথাযথভাবে হিসাব করে তা থেকে লাভ ও ক্ষতির হিসাব করতে পারাটা জরুরি। তোমরা কি বলতে পারবে লাভ ও ক্ষতি কি? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সঙ্গে লাভ ও ক্ষতির সম্পর্ক কি? তোমাদের উত্তর নিচে লেখো। তো লাভ কি আর ক্ষতি কি এটা আগে আমাদেরকে বুঝতে হবে, তাই না? তো মনে করো সাপোজ আমি একটা জামা কিনেছি 500 টাকা দিয়ে, তাই না? তো তাহলে আমি যে জামাটা কিনলাম তাহলে তার মূল্য কত? 500 টাকা। তো তাহলে আমি কিছু কারণে আমার জামাটার ভালো লাগছে না বা আমি বিক্রি করে দেবো, তাহলে আমি বিক্রয় করে দিলাম 700 টাকায়, তাই না? তো 700 টাকা যখন বিক্রয় করলাম তখন কি হলো, আমার কিন্তু 200 টাকা লাভ হলো, তাই না? কারণ আমি 500 টাকায় কিনেছি, 700 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার 200 টাকা বেশি থাকলো না? তো এই ক্ষেত্রে আমরা লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অর্থাৎ আমি যে বিক্রয় করেছি 700 টাকায়, সেই 700 টাকা মাইনাস 500 টাকা, তাহলে আমার অ্যান্সার আসবে কত? অবশ্যই 200 টাকা বেশি আসলো। তাহলে লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর ক্ষতি সমান সমান কি, ক্ষতি বলতে কি বোঝায় দেখো, ধরো আমি ওই একটা জামাই 500 টাকায় কিনে আমি 300 টাকায় বিক্রি করলাম বা 400 টাকায় বিক্রি করলাম। তাহলে আমি যদি 500 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করি তাহলে কি আমার 100 টাকা ক্ষতি হলো না? মানে কি 100 টাকা আমার লস হয়ে গেল। তো সেক্ষেত্রে ক্ষতি সমান সমান কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো দেখো এখানে কিভাবে লিখতে হবে, এই ছকটা আমি তোমাদের পূরণ করে রেখেছি। দেখো এই যে লাভ সমান সমান কোনো পণ্যের
কোনো পণ্যের ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে কি কোনো পণ্যের যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেক্ষেত্রে লাভ হয়। যেমন ধরো একটা কলম আমি কিনলাম না মানে আমি কিনেছিলাম 7 টাকায় আর বিক্রি করলাম 10 টাকায়, তাহলে কি আমি কি বলেছি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটা আগে দিতে হবে আর ক্রয় মূল্যটা পরে দিতে হবে। তাহলে 10কে যদি আমরা 10 বিয়োগ 7 করি তাহলে কিন্তু অ্যান্সার আসবে 3, অর্থাৎ আমরা 3 টাকা লাভ করলাম। এটা তোমাদেরকে দেয়া লাগবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এখানে আমি লিখে রেখেছি। তোমরা শুধু এই লাভ সমান সমান কোনো পণ্যের ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় এতটুকু লিখলেই হবে। তারপরে দেখো এখানে কি ক্ষতি সমান সমান কি, এই যে এই জায়গায় ক্ষতির এখানে আমরা লিখব যে কোনো পণ্যের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। অর্থাৎ এই দেখো মানে আমরা কি ক্রয় মূল্য সমান কি জানি, ক্রয় মূল্য সমান ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো আমরা যদি 5 টাকায় একটা কলম কিনে 3 টাকায় বিক্রি করি তাহলে অবশ্যই সেটা ক্ষতি হবে, তাই না? তো সেখানে আমরা 5 বিয়োগ 3 সমান 2 টাকা ক্ষতি পেয়েছি। অর্থাৎ কোনো পণ্যের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখা একটা সূত্র দেওয়া আছে যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ লাভ ক্ষতির অঙ্ক বের করতে গেলে এই সূত্র দুইটা কিন্তু অবশ্যই লাগবে। তো তারপরে দেখো কি বলেছে, তারপরেরটাই উদাহরণ 1-এ বলেছে শান্তার বাবা একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসায় 30,000 টাকা বিনিয়োগ করে কিছু পণ্য কিনলেন এবং মাস শেষে 40,000 টাকায় তা বিক্রয় করলেন। তার শতকরা লাভ কত? তার শতকরা লাভ কত? এবার বলেছে এখানে সমাধান ব্যবসা মানে এটা প্রশ্ন, তো এখানে সমাধান করে দিয়েছে কি এখানে শান্তার বাবার বিনিয়োগ বা মূলধন হচ্ছে 30,000 টাকা, অর্থাৎ পি এর মান 30,000 টাকা এবং প্রাপ্ত অর্থ 40,000 টাকা। এবার বলো তো ব্যবসায় শান্তার বাবার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, তার মোট পরিমাণ কত? তোমার উত্তর নিচে লেখো। তো দেখো এটার উত্তর হবে এই যে আমি তোমাদের একটা নমুনা উত্তর রেখেছি কি ব্যবসায় শান্তার বাবার লাভ হয়েছে কারণ বিনিয়োগ বা মূলধন ছিল 30,000 টাকা এবং প্রাপ্ত অর্থ 40,000 টাকা, লাভ হয়েছে 10,000 টাকা। মানে দেখো একটা জিনিস, সে কিন্তু তার কি মানে সে একটা যে ব্যবসা করেছিল সে ব্যবসার পেছনে সে 30,000 টাকা খরচ করেছে, অর্থাৎ ব্যবসার জন্য সে 30,000 টাকা খরচ করার পরে সেখান থেকে সে ইনকাম অর্থাৎ অর্থ উপার্জন করেছে 40,000 টাকা। তাহলে কি 30,000 টাকা দিয়ে যদি 40,000 টাকা পাওয়া যায় তাহলে কি 10,000 টাকা লাভ হলো না? তো সেটাই আর কি এই জায়গাতে লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এই নিচের কাজটা আমরা তাড়াতাড়ি করে দিই। নিজে করো। একজন ঘড়ি বিক্রেতা 350 টাকার দরে 67টি ঘড়ি ক্রয় করে সকল ঘড়ি 2 লক্ষ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তুমি কি বলতে পারবে যে মোট কত টাকার ঘড়ি কিনেছিল? তোমার উত্তর লেখো। তো এখানে দেখো আমরা করেছি কি একটি ঘড়ির মূল্য যেহেতু 350 টাকা ছিল তাহলে 67টি ঘড়ির মূল্য কি আরও বেশি হবে না? 67টি ঘড়ির কি মূল্য কিন্তু আরও অনেক বেশি হবে, তাই না? কারণ একটা পাউরুটির দাম যদি 5 টাকা হয় তাহলে কি 5টা পাউরুটির দাম কত হবে? 25 টাকা, অবশ্যই বেশি হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটাও বেশি হলে কি জানি গুণ হয় আর কম হলে ভাগ হয়। তাই এখানে যেহেতু বেশি হবে 67টি ঘড়ির মূল্য, তাই আমি কিন্তু 350কে 700 দ্বারা গুণ করে দিয়েছি। গুণ করার পরে আমাদের কত এসেছে দেখো 2,45,000 টাকা। অ্যান্সার হবে 2,45,000 টাকা। তো আমরা এই এতটুকু এখানে লিখে দেব। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর প্রতিদিনের ন্যায় আমি যতটুকু সম্ভব খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। ভালো লেগে থাকলে আর যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কেন তোমরা একা নিজে নিজে উপকৃত হবে, তাই না? বন্ধুদেরও যদি উপকার হয় তাহলে তো আরও বেশি ভালো। ক্লাসে স্যারের কাছে যদি পড়াটা
বন্ধু বা তোমরা সবাই একসাথে দিতে পারো তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওতে একটি করে লাইক কমেন্ট করে দিও। তোমাদের লাইক অথবা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও মেক করতে অনেক অনুপ্রেরণা যোগায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। ধন্যবাদ সকলকে।